নবপত্রিকা স্নান এটি বাংলার কৃষিভিত্তিক সমাজের শিকড়ের দিকেই ইঙ্গিত করে। দুর্গাপুজোয় সপ্তমীর সকালে সাধারণত এই রীতি পালন করা হয়। এই দিন একটি ছোট্ট কলা গাছের সঙ্গে আরও ৮টি গাছের পাতা একসঙ্গে বেঁধে স্নান করানো হয়। এইগুলির মধ্যে কলা গাছটিকে স্পষ্ট করে দেখা যায় বলে এই নিয়মকে অনেকেই কলা বউ স্নান বলে। এই কলা গাছের সঙ্গে আরও ৮টি পাতা বেঁধে এটিকে একটি শক্তির রূপ বা সমষ্টি হিসেবে আমরা কল্পনা করি। যেমন কলা গাছটিকে ব্রহ্মাণী দেবীর প্রতিরূপ, কচু গাছের পাতাটিকে কালিকা দেবীর প্রতিরূপ, হলুদ গাছের পাতাটিকে দুর্গা দেবীর প্রতিরূপ, জয়ন্তী পাতাটিকে কার্তিকী দেবীর প্রতিরূপ, কদবেল পাতাটিকে শিবের প্রতিরূপ, বেদানা পাতাটিকে রক্তদন্তিকা প্রতিরূপ, অশোক পাতাটিকে শোকরহিতা দেবীর প্রতিরূপ, ঘটকচু পাতাটিকে চামুণ্ডা দেবীর প্রতিরূপ এবং ধানের যে শীষ সেটাকে লক্ষ্মী দেবীর প্রতিরূপ হিসেবে এখানে কল্পনা করা হয়। সপ্তমীর সকালে নবপত্রিকাকে স্নানের জন্য পার্শ্ববর্তী কোনো নদী বা জলাশয়ে বাদ্যযন্ত্র সহকারে নিয়ে যাওয়া হয় এবং স্নান করিয়ে তাকে লাল পাড় সাদা শাড়িতে মুড়িয়ে সেটিকে এনে গণেশের পাশে প্রতিস্থাপন করা হয়। আমরা সাধারণত যে সমস্ত বারোয়ারি পুজো বা প্রাতিষ্ঠানিক পুজোগুলোকে দেখতে পাই তাদের কলা গাছটিকে দেখা যায় গণেশ ঠাকুরের পাশে। এই জন্য অনেকে এটিকে গণেশের বউ বলে ভুল করে থাকেন, কিন্তু এই 9টি গাছের সম্মিলিত ভেষজ শক্তি দ্বারা সেই সময় মানুষ অনেক রোগ প্রতিরোধ করত। সেই কারণেই এটিকে সর্বরোগ হরণকারী দেবী রূপে গণেশজির পাশে স্থাপন করা হয়। এটি নবপত্রিকা এবং আমাদের রক্ষাকারী দেবীর প্রতিরূপ। এটি গণেশের বউ বা কলা বউ নয়, আমরা আমাদের নিজস্ব বোধ বুদ্ধি দ্বারা এটিকে সৃষ্টি করেছি। অর্থাৎ নবপত্রিকা কিন্তু কোনো মতেই গণেশজির বউ নয়। তারা বলেছিলেন